ব্যস্ততম জীবনে সাজগোজের জন্য বিউটি পার্লার খুবই জনপ্রিয়। সারা দেশে অসংখ্য বিউটি পার্লারে বিপুল সংখ্যক নারীরা কাজ করছে। কর্মসংস্থান যেমন বেড়েছে, কর্মক্ষেত্রে নারীদের স্বাচ্ছন্দ্যও বেড়েছে। বিউটি পার্লারে শুধু কাজই নয়, প্রয়োজন দক্ষ হাতের, এবং সেই দক্ষ হাতের জন্য প্রতিনিয়ত অবদান রাখছেন আফরোজা পারভিন। আজ আমরা কথা বলবো তার জার্নি নিয়ে। আপু কেমন আছেন? খুব ভালো আছি অনন্যা। আপু, প্রথমেই জানতে চাইবো যে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন এবং সৌন্দর্য সেবার প্রতি আগ্রহটা কবে থেকে এবং কিভাবে তৈরি হলো? আমার ছোটবেলায় মনে হতো যে এমন কিছু একটা হতে হবে যেখানে আমাকে দেখা যাবে। আমি জানি না, এটা পরে আমি রিয়ালাইজ করলাম জাস্ট আমার মনে হয় গত বছরই। আমার ইচ্ছে ছিল আমি নিউজ প্রেজেন্টার হব। মানে এটাও যে মানুষের শখ হতে পারে, ইচ্ছে হতে পারে, আই ডোন্ট নো, মেবি তখন বিটিভিতে খবর দেখতাম, ইংলিশ নিউজ প্রেজেন্টারকে দেখলে খুব খুশি হয়ে যেতাম, আচ্ছা একটু ইংরেজ ইংরেজ ভাব আছে। আবার তোমার বাংলা নিউজ প্রেজেন্টারদেরকে এরকম লাগতো, আবার রোজার সময় তারা মাথায় কাপড় দিত। সো আমার সামহাও মনে হতো যে এটার মধ্যে একটা ডিফারেন্ট স্টোরি আছে, সো আমি এটা হতে চাই, এরকম মনে হয়েছে। বাট পরে ভুলে গেছি কিন্তু। আর তুমি যদি বলো আমার এই জার্নিটা, আমার ক্যারিয়ার পাথ ইজ ডিফারেন্ট। আমি একদমই ছোটোবেলা থেকেই আমার ক্যারিয়ারের কাজে ঢুকে গেছি। সো এটা আমি কোনোদিন ভাবিনি, যে কারণে আমি জানি না। এবং আমি যে আসলে আদৌ কোনোদিন একজন প্রফেশনালস হয়ে বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করব, এন্টারপ্রেনার হব, আর্টিস্ট হব, কিছু আমি জানি না, জানতাম না। তো আমার ভালো লাগার জায়গা এটা ডেফিনেটলি ছিল। যদি এটা ভালো লাগার জায়গা না থাকতো তাহলে হয়তো বা আমার 10 বছর বয়স থেকে এই এই পাথে ঢোকা হতো না। সো ভালো লাগতো বিধায় সবাই আমার কাছে আসতো, আমি সবাইকে সাজিয়ে দিতাম। আমার এরকম অনেক বন্ধুরা ছিল যারা ইউনিভার্সিটিতে পড়তো, আমি কিন্তু স্কুলে পড়তাম। আর ছোটবেলা থেকেই আমার প্রচুর সিনিয়র ফ্রেন্ড। আমার না বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয় না, বড়দের সাথে বন্ধুত্ব হয়। তো এটার ফলে যেটা হলো যে আমার বন্ধুরা আমার কাছে আসতো, আমাকে চুলটা বেঁধে দাও, ফ্রেঞ্চ বেনি করে দাও, তারপরে আইলাইনার লাগিয়ে দাও। তো এরকম করে আমি ব্লাশন দিয়ে দিতাম, আইলাইনার। বাট তুমি যদি বলো কোথা থেকে শিখেছেন, আমার কাছে কোনো আনসার নেই, আমি জানি না আমি কোথা থেকে শিখেছি। রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুনের প্রতিষ্ঠার পেছনের মূল প্রেরণাটা কি? আসলে প্রথমে আমার তো ইচ্ছে ছিল না, আমি জানতামও না যে আমি কোনো প্রতিষ্ঠান ক্রিয়েট করব। ওই সময়টাতে আমার বাড়িতে সব আর্টিস্টরা, সেলিব্রিটিসরা চলে আসতো। তো এরকম প্রচুর আর্টিস্ট যারা এখনও টপ সেলিব্রিটিস ইন টাউন, তারা সবাই আসতো ওখানে। এবং ওরা আমাকে ঠেলে ঠেলে ফাইনালি ওদের প্রয়োজনে ওরা বলেছে, প্লিজ আফরোজা আপু, প্লিজ এগুলো করো না, একটা সলন করো। তো ওরা বলছে তুমি একটা প্রফেশনাল জায়গা তৈরি করো যেখানে আমরা এসে সবাই সার্ভিস নিতে পারবো। দেন আসলে ওদের জন্য করা। আর এরপরে আমার ফ্যামিলি আমাকে বলল যে মানে ইউ শুড ডু ইট, বিকজ তুমি রেসপন্স ভালো পাচ্ছ, তোমার কাজ ভালো হচ্ছে, সো তুমি করতে পারো। তখন আমি কথা বললাম এবং তারপরে ডিসিশন নিলাম এবং বাইরে যাওয়া ক্যান্সেল করলাম, দেশেই থেকে গেলাম এবং নিজে প্রতিষ্ঠান। আপু, এতক্ষণ তো রেডের কথা বললেন, এখন একটু উজ্জ্বলার প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে কিছু বলেন। উজ্জ্বলার কথা একটা মানে মজার ব্যাপার আছে এখানে। 2013 সালে আমি প্রথম ফিল করি যে ট্রেনিংটা সবার দরকার। দেন আমার মনে হলো যে আচ্ছা আমি যতটুকু জানি, কারণ আমি যখন এই বিজনেসটা দাঁড় করিয়েছিলাম 2009 থেকে 2013 অবধি আমি একটা যুদ্ধের মধ্যে দিয়ে গেছি। বিকজ আমি জানি না কিভাবে বিজনেস চালাতে হয়, আমি জানি না কিভাবে পেপারস মেনটেন করতে হয়, আমি জানি না কিভাবে হিসেব করতে হয়। ওই যুদ্ধটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। দেন যখন 13 সাল হলো আমি কমপ্লিটলি সব জানি। তখন আমার মনে হলো এইটা তো আমি ফেস করেছি, আমি আফরোজা পেরে গেছি, সবাই তো পারবে না, সবাই তো পারছে না, তাহলে এটাকে আমি সবাইকে শেখাতে পারি, আমার বেশি দরকার নেই, আমি যতটুকু জানি শুধু এতটুকুই শেখাই। সো আমি আসলে ওই লজিক থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেই, লাইক তাও কি একটা ফ্রি কলামে দেই যে আমি মেকআপ শেখাতে চাই, অমুক দিন ওয়ার্কশপটা শুরু হবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এন্টায়ার বাংলাদেশ থেকে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে এবং তারা ট্রেনিংটা করেছে। 5 ডেজের ট্রেনিং ছিল, করে এবং তারা সার্টিফিকেশন নিয়ে গেছে। এবং এই যে আমার প্রথম শুরু হলো ট্রেনিং। এবার আসো উজ্জ্বলা।
উজ্জ্বলা শুরু হলো 2017 সালে। 13, 2014, 2015, 2016, 4 বছর আমি ফ্রিল্যান্সিং করে প্লাস গভর্নমেন্ট, এনজিও, আইএনজিও সবার সাথে কাজ করি। এবং তখন আমি বারবার ওদের কাছে যাই, সমস্ত চেম্বার অফ কমার্স। আজকে বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্সের আমি একজন ডাইরেক্টর। মানে আলহামদুলিল্লাহ, ফিলিং হ্যাপি যে তখন আমি প্রথম বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্সের আয়োজিত ট্রেনিংয়ে ক্লাস করাতে যাই ঢাকার বাইরে। প্রথম ট্রেনিং আমার রংপুরে ছিল। একটা মেয়ে 1 বছর মেকআপ শিখবে, আরেক বছরে হেয়ার শিখবে, আরেক বছরে স্কিন শিখবে, ওর তো খালি 3 বছর লাগবে শুধু এই 5 দিনের ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করতে করতে। দেন তখন আমি আসলে বুঝলাম যে এটা আমাকেই করতে হবে। তো আমি অনেক বার ভেবেছি কি করব কি করব। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার যিনি এখন আমাদের যে চেয়ারম্যান আছেন উজ্জ্বলার, ওনার সাথে আমার একটা ভালো বন্ধু, যার সাথে আমি লং টাইম বন্ধুত্ব ছিল। আমি জানতাম হি ইজ কেপেবল অ্যাবাউট দিস। আমাকে কাউকে হেল্প করতে হবে, কারণ আমি একটা ব্যবসা চালাচ্ছি, আর একটা ব্যবসার ভেতরেও একা একা চালাতে পারবো না। সো আই নিড সামওয়ান। তখন আমি আমার সেই বন্ধুকে প্রপোজ করি যে আমার দিস ইজ মাই প্রপোজাল, এই আমার পুরো প্রপোজাল প্ল্যান, এটা আমি করতে চাই, কি করা যাবে। ইন্টারেস্টিং পার্ট, এখন আপা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরা সবাই চিনি ওনাকে, রোকেয়া আফজাল রহমান। ওনার কাছে আমি আমার প্রপোজালটা রেডি করে আমার পার্টনারকে দেই, উনি সহ আমরা ওনাকে পিচ করি, ওনাকে শোনাই। এবং রোকেয়া আপা তখন বলেন, আফরোজা তোমার প্ল্যান অসাধারণ, কিন্তু এই প্ল্যানে তুমি একটা লেভেল অবধি যেতে পারবে, আর একটা লেভেলে যেতে পারবে না। আমার মনে হলো কেন, আমি তো ভালো কাজ করছি। তারপরে মনে হলো আমি যেটা ভাবছি সেটা একটা লিমিটেড পোর্শন। উনি তখন বললেন আমার পার্টনারকে, লুক আদিত্যা, তোমাকে কিন্তু আফরোজার সাথে কাজটা করতে হবে, তুমি আফরোজার সাথে কাজটা করবে, তাহলে ও এটাকে স্কাই ছুঁতে পারবে। দেন উনি বলার পরে আমার পার্টনার চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তাহলে আরও ডিপেন্ড করতে হবে, ভাবতে হবে। দেন আমরা আরও ভাবি, আবার নতুন করে প্ল্যান করি, আবার রিস্কেডিউল করি। এভাবে করে মোটামুটি ব্যাক এন্ডে 1 বছর আমরা কাজ করেছি এবং গুছিয়েছি। তারপরে গিয়ে আমরা রিসার্চ করেছি। এই রিসার্চ একটা বিশাল বড় সংখ্যা নারীদের উপরে, উদ্যোক্তার উপরে করেছি। করে তারপরে আমরা এই উজ্জ্বলা লিমিটেডের তৈরি করি 2017 সালে। এবং এই 2017 সালে এটা জার্নি শুরু হয়। তখন আমরা শুরু করি 1 বছরের টার্গেট নিয়ে, যে সারা বাংলাদেশে আমরা এই কাজটা করব। এবং আমরা যে টার্গেট করি 1 বছর পরে আমরা দেখি তার ডাবল করে ফেলেছি। আপু, এ পর্যন্ত উজ্জ্বলার মাধ্যমে আপনি কতজন নারীকে প্রশিক্ষণ দিয়েছেন? ইতিমধ্যে 17,000 প্লাস। আর এটা যে শুধুমাত্র আমরা প্রাইভেটে দিয়েছি সেটা কিন্তু না, এটার মধ্যে তোমার গভর্নমেন্টের ট্রেনিং আছে, এনজিও আছে, আইএনজিও আছে, তারপরে প্রাইভেটের ছেলেপেলেরা আসে আমাদেরকে, ওরা পেমেন্ট করে ট্রেনিংটা করে যায়। তাছাড়া বিভিন্ন চেম্বার অফ কমার্সের আছে। সো অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, দারুণ দারুণ কাজ করেছি আমরা উজ্জ্বলার মাধ্যমে। আপু, এই যে 17,000 নারীর শক্তি হয়ে আপনি যে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটা কেমন? এটা না অনন্যা, আমি আসলে তোমাকে কি দিয়ে বললে বোঝাতে পারবো আমি জানি না, এটা আমি হয়তো বা কাউকেই বোঝাতে পারবো না। এই শক্তিটা ওদের জন্য, আমি এটা ওদের এন্ডের, বাট আমার এন্ডের কি জানো, আমার এন্ডের পুরোটাই হচ্ছে মানসিক স্ট্রেংথ। যদি বলি, আজকে আমি আফরোজা পারভিন তখনই নিজেকে খুঁজে পাই যখন আমি ফিল করি যে আমি এদের শক্তি, মানে তখন মনে হয় ইয়েস আমি আফরোজা। আপু, আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফটা আপনি কিভাবে এত সুন্দর করে মেনটেন করেন? এই মেনটেনেন্সের পেছনে আমার কাজের জায়গাটাতে যেমন একটা স্ট্রং টিম কাজ করে যারা আমাকে কোঅপারেট করে, ঠিক তেমনি ফ্যামিলিটাও আমাকে কোঅপারেট করে। মানে মনে করো ফ্যামিলিতে আমার পরিবারের প্রত্যেক সদস্য আমাকে কোঅপারেট করে, যে কারণে আমার জন্য এটা ম্যানেজ করা সহজ। আপু, আপনার দীর্ঘ 19 বছর ক্যারিয়ারে কখনো কি মনে হয়েছে, মানে কোনো মুহূর্তে, যে আমি মনে হয় থেমে যাব? অনেকবার মনে হয়েছে, এটা সবার মনে হয়। কোভিডের পরে মানুষ বুঝেই পায়নি সলনে মানুষ সার্ভিস নিতে আসবে কি আসবে না। তো আমরা প্রতিবার যখন আটকে গেছি তখন এসে আবার দাঁড়িয়ে আবার নতুন করে চিন্তা করেছি, নতুন করে আবার কিক অফ করেছি, নতুন করে আবার শুরু করেছি,
জাস্ট এই কাজটাই করতে হয় ব্যবসায়ীদেরকে, এবং আমি তাই করেছি। আপু, উজ্জ্বলা কেয়ার নিয়ে তো আমরা অনেক কিছু শুনছি, আপনি একটু ডিটেইলে যদি আমাদেরকে জানাতেন। উজ্জ্বলা কেয়ারের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এটা হচ্ছে ইউকেয়ারটা আমরা স্টার্ট করি যখন আমরা আফটার কোভিড টাইমে, যখন সবাই আমরা পজ হয়ে গেলাম, ইটস লাইক পজ, আমাদের লাইফ সবার পজ হয়ে গেল, আমরা সব আটকে গেলাম। তখন মনে হলো কি যে মানুষ মৃত্যুর জন্য সময় গুনছে, এরকম টাইপ। আমার তখন মনে হয়েছে না, এখন কিছু করতে হবে। তো আমি এবং আমার পার্টনার আমরা বাড়িতে বসে যার যার জায়গা থেকে প্রচুর কাজ করেছি, এবং সেই কাজের আউটপুট হচ্ছে ইউকেয়ার। এবং ইউকেয়ার ওই সময় আমরা ডেভেলপ করেছি, ওই সময় আমরা রিসার্চ করেছি, এবং ওই সময় আমরা পুরো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে ফেলেছিলাম। এবং আমরা কথা বলতাম, আমরা বাইরে থেকে ডেভেলপ করে নিয়ে এসেছিলাম, এবং আমরা দেখছিলাম এটা হচ্ছে কিনা আমার দেশের সাথে, আমার এনভায়রনমেন্টের সাথে, আমার দেশে আমি বানাতে পারবো কিনা, এই জিনিসগুলো হতে পারে কিনা তখন। এবং ধরো তখন থেকে আমরা পাইলটিং করে যাচ্ছি, এখন আমরা মার্কেটে গেছি, পুরো বাংলাদেশের সব রিটেল শপগুলোতে আমরা এখন চলে গেছি। এখন ইউকেয়ার সব অনলাইন পোর্টালগুলোতে কিনতে পাওয়া যায়, প্লাস ফেসবুকে আমাদের যে পেজ আছে ওখান থেকে যেটা হয় সেই মার্কেটিংটা হচ্ছে, এবং মানুষ পাচ্ছে, এবং রেসপন্স খুবই ভালো। আমরা এমন কিছু ইউকেয়ারে ক্রিয়েট করেছি যেটা বাংলাদেশে আগে ছিল না। ছেলেদের হেয়ার অয়েল বলে কিছু ছিল না, আমরা সেটা তৈরি করেছি। তারপরে ছেলেদের শ্যাম্পুটা আমরা ক্রিয়েট করেছি, শ্যাম্পু আগে থেকে ছিল ম্যানস শ্যাম্পু, কিন্তু হেয়ার অয়েল ছিল না। আর আমরা করেছি যেটা বডি অয়েল, বাংলাদেশে কারোরই নাই, আমরা বডি অয়েল তৈরি করেছি। এবং বডি অয়েলটা এমনভাবে তৈরি করেছি, এত সায়েন্টিফিক্যাল নলেজটাকে কাজে লাগিয়েছি, এবং নেচারকে আমরা এনেছি এটার মধ্যে, যে এই দুটোর কম্বিনেশন করে আমরা বিউটিটাকে বের করেছি। সো সেটার আউটকামে আমরা দেখতে পাচ্ছি যে এটা অসাধারণ একটা বিষয় আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। এখন এটা আলহামদুলিল্লাহ এখন অবধি ভালোভাবে যাচ্ছে। আপু, দেশীয় উপাদান দিয়ে পণ্য তৈরি করাটার ধারণাটা কোথা থেকে আসলো? কারণ হচ্ছে আমার দেশে আমরা এত এত এমন একটা দেশে আমরা বাস করি, এটা রহমতে ভরা, সত্যি কথা। মানে যেখানে ইচ্ছে আমরা একটা বীজ বনে দিলেও একটা গাছ হয়ে যায়, যেটা পৃথিবীর অন্য অনেক দেশে হয় না, ম্যাক্সিমাম জায়গায় হয় না। তো এখানে এমন অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা করতে পারি কাজটা। তো তখন আমার মাথায় এসে যাই করব, এটাতে কস্টিংও কমবে, আবার আরেকটা যেটা হবে, এই দেশের এনভায়রনমেন্টে যেটা তৈরি হয় সেটা এই দেশের জন্যই ভালো হবে। সো আমরা আসলে ওই কনসেপ্টটা থেকেই আসলে এটা করা। ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত করার অভিজ্ঞতাটা আপনার কেমন? এখন অবধি তো ফ্যান্টাস্টিক। কারণ হচ্ছে আমি বলবো ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমি উজ্জ্বলা এডুকেশন এসডিপি যেটা, সেটা কমপ্লিটলি ডিজিটাল প্ল্যাটফর্মেই চলছে। আর তার সাথে সাথে আমাদের ইয়েটাও চলছে, প্রোডাক্ট লাইন পুরোটা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আপু, নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ তো একটা দিতে পারবো না, দুটো একটু বেশি বলে ফেলবো মনে হয়, কিন্তু দুটো বলতেই চাই। সেটা হচ্ছে, এক, যদি নতুন উদ্যোক্তা হতে হয় তাহলে তার ডেডিকেশন এবং ধৈর্য, ডেডিকেশন আর ধৈর্য থাকতে হবে একসাথে। মানে একটা হচ্ছে আমার ধৈর্য রাখতেই হবে, আমার কাছে কোনো চয়েস নেই। দুই হচ্ছে ডেডিকেশন থাকতে হবে, যে আমাকে এটাকে দেখতে হবে এন্ড অবধি, এটা একটা। আরেকটা হচ্ছে অনেস্টি। অনেস্টি যদি থাকে তাহলে সে কখনোই না, মানে হার মানতে হয় না। অনেস্টি না থাকলে হার মানতে হয়, যদি সততার অভাব থাকে তখন অসুবিধা হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমি আমার উদ্যোক্তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই ধৈর্য, অবশ্যই ডেডিকেশন, এবং তার সাথে সাথে সততা, এই তিনটা জিনিস যদি আমরা রাখতে পারি, তিনটা ব্ল্যান্ড একটা অসাধারণ একটা সাকসেসফুল উদ্যোক্তা তৈরি করতে সহযোগিতা করবে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো বাংলাদেশের সঙ্গে থাকার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, হ্যালো বাংলাদেশকে ধন্যবাদ আমার সাথে তোমরা যে সময়টা কাটিয়েছো সেটার জন্য, এবং এই যে ইনফরমেশনগুলো এখন হয়তো বা অনেকে জানবে, তাতে যদি একজন মানুষের উপকার হয় তাহলেই আমার ভালো লাগবে।